শেখ হাসিনাকে নিয়ে কোনো গন্তব্য ছাড়াই 10:45 উড়াল দেয় বিমান বাহিনীর C-130 জুলিয়েট বিমানটি। দুপুর 12টার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন কিভাবে বিভিন্ন সংবাদকে টুইস্ট করে উপদেষ্টা আসিফ নজরুলকে একজন ভারতীয় র এজেন্ট হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। এবং ইলিয়াস হোসেনের ভিডিওগুলোতে কোথায় কোথায় ইলিয়াস হোসেন সেই চালাকিগুলো করেছেন এবং ইনফরমেশনগুলোকে টুইস্ট করেছেন, আমরা সেটাই ডিবাঙ্ক করব। আসুন শুরু করা যায়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা কেপিআই রক্ষায় 19 তারিখে সেনা নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেনাবাহিনীর এসব আর্মি অফিসারদের সম্মিলিত অপারেশনে ছাত্রদের উপর চালানো হয়েছে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ। সেনাবাহিনীর ছত্রছায়ায় পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদের উপর হামলা চালিয়েছে। ইলিয়াস হোসেন তার ভিডিওতে দাবি করেছেন যে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় সরাসরি গণহত্যায় অংশগ্রহণ করেছে। তাছাড়া সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় অনেক জায়গায় পুলিশ এবং ছাত্রলীগ গণহত্যা পরিচালনা করেছে। অথচ বাস্তবতা হলো শুধু মোহাম্মদপুরের একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সেনাবাহিনী সরাসরি কোথাও ছাত্র জনতার উপর গুলি চালায়নি, বরং এরকম অসংখ্য ইনসিডেন্ট হয়েছে যেখানে সেনাবাহিনী ছাত্রদেরকে রক্ষার জন্য চেষ্টা করেছে এবং ছাত্রদের রক্ষার জন্য সরাসরি সেনাবাহিনী, পুলিশ এবং আওয়ামী লীগের দিকেও ফাঁকা গুলি ছুড়েছেন। সেনাবাহিনী যে ছাত্র জনতার হয়ে কাজ করেছে এটা বড় উদাহরণ হচ্ছে 4 অগাস্টের এই ঘটনা। এখানে দেখুন সেনাবাহিনী ছাত্র জনতার পক্ষ হয়ে পুলিশ এবং লীগের দিকে ফাঁকা গুলি ছুড়ছে এবং চারপাশের ছাত্ররা সেটা দেখে আনন্দ প্রকাশ করছে। 29 জুলাই শেখ হাসিনাকে পরিস্থিতি সম্পর্কে ধারণা দিতে সেনাপ্রধান সারা দেশের অফিসারদেরকে নিয়ে সেনা সদরের হেলমেটে একটি ভিডিও টেলিকনফারেন্সে দরবার গ্রহণ করেন, যেন কেউ কোনো ধরনের অভিযোগ করতে না পারেন। কিন্তু সবাইকে অবাক করে বেশ কয়েকজন অফিসার তাদের ক্ষোভের কথা জানান। এর মাঝে রাজশাহী CMH এর একজন মেজর র্যাঙ্কের নারী চিকিৎসক 19 থেকে 23 তারিখ পর্যন্ত চলা ছাত্র হত্যার বিভীষিকাময় বর্ণনা তুলে ধরে আবেগী এক বক্তব্য দেন। সূত্র জানিয়েছে এ সময় সেনাবাহিনীর কয়েকজনকে কাঁদতে দেখা গেছে। এখানে ইলিয়াস সাহেব যে কনফারেন্সটির কথা বলেছিলেন, এই কনফারেন্সটি আসলে 29 জুলাই হয়নি। এই কনফারেন্সটি হচ্ছে 3 অগাস্ট, যেটা বাংলাদেশের বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়াতেও পরবর্তীতে এসেছে এবং সেনাবাহিনীর বরাত দিয়ে অনেকেই এই ঘটনাটা বর্ণনা করেছেন। এবং এই কনফারেন্সেই সিদ্ধান্ত হয়ে যায় যে আর্মি কোনো সাধারণ মানুষের উপরে গুলি চালাবে না। এবং এই টেলিকনফারেন্সে এই নারী মেজরই শুধু নন, সেই মেজরও যিনি মোহাম্মদপুরে ছাত্র জনতার উপর গুলি চালাতে বাধ্য হয়েছিলেন, তিনিও কথা বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে কিভাবে এই ঘটনার জন্য তাকে পুরা পরিবার, আত্মীয় স্বজনের কাছ থেকে বিভিন্ন রকম কথা শুনতে হয়েছিল। সর্বোপরি সেনাবাহিনীর প্রধানের এই যে সিদ্ধান্ত যে আমরা দেশের জনগণের উপর গুলি চালাবো না, এটাই ছিল এই আন্দোলনের টার্নিং পয়েন্ট, যার পর থেকে শেখ হাসিনার আর ক্ষমতায় বসে থাকার আর কোনো অপশন বাকি ছিল না। 5 তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক। সকাল 10টা পর্যন্ত আর্মি কড়াকড়িভাবেই দায়িত্ব নিয়েছিলেন। বিশেষ করে গণভবনের আশপাশে 12টা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড লাইভ অ্যামুনেশন ফায়ার করা হয়। ইলিয়াস হোসেনের তথ্য মতে 5 আগস্ট সব 10টার মধ্যেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যায়। তাহলে সেনাবাহিনী কেন 12টা পর্যন্ত রাস্তা পাহারা দিবে এবং কেন ছাত্র জনতাকে বিচ্ছিন্ন করার জন্য 12টার সময় গণভবনের সামনে ফাঁকা গুলি করবে? এটা আর কোনো যৌক্তিকতা কিন্তু নাই। তাছাড়া ইলিয়াস হোসেনের মূল ভিডিওটা করা হচ্ছে আসিফ নজরুল যে রয়্যাল এজেন্ট সেটা প্রমাণ করার জন্য। কিন্তু সেখানে ইলিয়াস হোসেন কেন অপ্রাসঙ্গিকভাবে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এই ক্রোনোলজিক্যাল ইনফরমেশনগুলো আমাদেরকে দিচ্ছেন, এটাও আমি ভিডিওর শেষ পর্যায়ে আপনাদের সাথে আলোচনা করব। 3 থেকে 5 তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে, সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক। 5 তারিখ সকাল ঠিক 9টায় প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন সেনাপ্রধান। শেখ হাসিনার কথা শোনার সাথে সাথে সেনাপ্রধানকে দৌড়ে মারতে আসেন। এ সময় 3 বাহিনী প্রধানকে অকথ্য ভাষায় গালাগাল করেন শেখ হাসিনা। জেনারেল ওয়াকারকে হাসিনা বলেন, তুই পুলিশকে দেখে শিখতে পারিস নাই? এ সময় বিমান বাহিনী প্রধান সজীব ওয়াজেদ জয়কে ফোন করে তার মাকে বোঝানোর জন্য অনুরোধ করেন। সজীব ওয়াজেদ জয় এটি জানার পর উল্টো আর্মি চিফকে 2 তুকারি করে হুমকি দিতে থাকেন, তোর কোন বাবা তোকে চিফ বানাইছে, তোর বউ ছেলে মেয়ে কে কোথায় আছে সবকিছু দেখে নেওয়া হবে। রাগান্বিত হয়ে এরপরে সজীব ওয়াজেদ জয় লাইভে গিয়ে আবল তাবল বকতে থাকেন। ঠিক আছে,
শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এই অংশে দেখুন ইলিয়াস হোসেন বলছেন যে তিন বাহিনীর সাথে যখন শেখ হাসিনার মিটিং হয় তখন শেখ হাসিনা আর্মি চিফকে গালিগালাজ করেছেন এবং এক পর্যায়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও আর্মি অফিসারকে তুই-তুকারি করে গালিগালাজ করেছেন। তো তিন বাহিনীর প্রধানের সাথে যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধানের দেখা হয় তখন আসলে কি এই ধরনের ভাষা ব্যবহার করা সম্ভব, এবং অ্যাক্সিডেন্টালি যদি এরকম ভাষা ব্যবহার করা হয়েও থাকে সেটা কি সেই বাহিনীর প্রধানরা কখনো বাইরে এসে ইলিয়াস হোসেনকে জানাবে যে আমাকে এরকম এরকম গালি দিয়েছিল শেখ হাসিনা? ইলিয়াস হোসেন তো সেখানে উপস্থিত ছিলেন না, এবং এখানে যে ডিস্টিংগুইশড পার্সোনালিটিরা উপস্থিত ছিল তারা তো এই ধরনের বিষয়গুলো এসে ইলিয়াস হোসেনের সাথে অ্যাটলিস্ট শেয়ার করার কথা। ইলিয়াস হোসেনের মতে সেই দিন সজীব ওয়াজেদ জয় লাইভটি করেছিলেন সকাল 9টায়, অথচ এখানে টাইম স্ট্যাম্পে দেখুন সজীব ওয়াজেদ জয় লাইভটি করেছিলেন দুপুর 1:07 সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। সজীব ওয়াজেদ যে লাইভে এসে আমার মা চলে গেলে কি হবে শুধু এটুকু বলেছেন তা নয়, তিনি কিন্তু তখনও আশাবাদী ছিলেন। সেই জন্যই তিনি সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য ফোর্সকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাওয়ার জন্য আহ্বান করছিলেন। আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা। 9:30 বেজে যায়। শেখ হাসিনাকে কোনোভাবে রাজি করাতে না পেরে সেনাপ্রধান হাসিনাকে দুটি বিকল্প দেন, পদত্যাগ অথবা গ্রেফতার। ওদিকে মিরপুরে বসানো সেনাবাহিনীর চেকপোস্টগুলো খুলে দেওয়া হলে বিনা বাধায় গণজোয়ার ঢুকে পড়তে থাকে। মবটি যখন গণভবন থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে চলে আসে, এ সময় সেনাবাহিনী এক প্রকার জোর করে শেখ হাসিনাকে পদত্যাগপত্রে সই করান। এখন ঠিক 11:30 বিএনএস সেন্টারের সামনে আমরা আছি। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে বিএনএস সেন্টারের সামনে এসে এতক্ষণ যারা ইলিয়াস দাবি করেছেন যে আন্দোলনকারীরা 9:30টার মধ্যেই বিভিন্ন ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে, অথচ বাস্তবতা দেখুন 11:30 বাজে এখনো পর্যন্ত এখানে আন্দোলনকারীদেরকে আর্মি অবরোধ করে রেখেছে। এটা যে শুধু এই পয়েন্ট তা না, কিন্তু ঢাকা শহরের অধিকাংশ পয়েন্টগুলোতেই 12টা পর্যন্ত আর্মি ঠিকই ব্যারিকেড দিয়ে রেখেছিল। শেখ হাসিনাকে নিয়ে কোনো গন্তব্য ছাড়াই 10:45 উড়াল দেয় বিমান বাহিনীর C-130 জুলিয়েট বিমানটি। ইলিয়াস হোসেন দাবি করেছেন যে শেখ হাসিনাকে পরিবহন করা বিমানটি 10:45 বাংলাদেশ ত্যাগ করে। বাস্তবে দেখুন বিমানটি বাংলাদেশ ত্যাগ করে হচ্ছে বিকাল 3:15। এই নিউজটা দেখুন, এটা 5 আগস্ট দুপুর 12টার টেলিভিশন নিউজ। তখন পর্যন্ত ঢাকা শহরের মূল সড়কগুলো ফাঁকা, আন্দোলনকারীরা তখনও ঢাকা শহরে ঢুকতে পারেনি। সেদিন দুপুরে যমুনা টেলিভিশনও কিন্তু একই রকম নিউজ করেছিল, অর্থাৎ তখনও পর্যন্ত আন্দোলনকারীরা ঢাকা শহরের মূল অংশগুলোতে ঢুকতে পারেনি। অথচ ইলিয়াস হোসেন বলছেন যে 9:30 নাগাদই নাকি আন্দোলনকারীরা গণভবন ঘেরাও করে ফেলেছিল। 4 তারিখ তিন বাহিনী প্রধানের মধ্যে দফায় দফায় বৈঠক চলেছে। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় 5 তারিখ সকাল 9টার মধ্যে শেখ হাসিনাকে চূড়ান্তভাবে পদত্যাগের বিষয়টি জানিয়ে দেওয়া হবে। এর পরপরই আসিফ নজরুলকে আবারও ক্যান্টনমেন্টে ডেকে আনা হয় এবং তৎক্ষণিক আসিফ নজরুলের কাঁধে দুটি দায়িত্ব দেওয়া হয়: আর্মির প্রতি সকলের আস্থা তৈরি করা এবং হাসিনার পদত্যাগের পরপর ছাত্রদেরকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নিয়ে আসা। কথা মতো আসিফ নজরুল 4 তারিখ রাত এবং 5 তারিখ খুব সকালে ক্যান্টনমেন্টে বসে ফেসবুকে তিনি দুটি পোস্ট করেন। পোস্টের প্রথমটি 4 তারিখ রাতে সেনাবাহিনীকে প্যাট্রিয়ট সম্বোধন করে করা হয়। ইলিয়াস বলছেন পোস্টটি করা হয়েছে আর্মির ক্যান্টনমেন্টে বসে রাতে, অথচ পোস্টটি করা হয় 4 তারিখ বিকাল বেলায়। এখানে টাইম স্ট্যাম্পে দেখুন, যেন সেনাবাহিনীর প্রতি ছাত্র জনতার আস্থা বেড়ে যায়। এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয়। দুপুর 12টার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকেই জানতেন কিছুক্ষণ পর আসলে কি ঘটতে যাচ্ছে। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। ইলিয়াস দাবি করছে যে আসিফ নজরুল আগে থেকেই জানতো যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে এবং সে আর্মির সাথে ছিল, অথচ আসিফ নজরুলের লাইভের টাইম স্ট্যাম্পটি দেখুন। এই ভিডিওটি লাইভ করা হয়েছে 3:23। ততক্ষণে শেখ হাসিনা তার বহু আগেই কিন্তু পালিয়েছে এবং এটা করা হয়েছিল আর্মির সাথে সব রাজনৈতিক দল এবং সিভিল সোসাইটির যখন মিটিং হচ্ছিল সেই মিটিংয়ের এক ফাঁক থেকেই। এবং এই লাইভের কোথাও আসিফ নজরুল বলেননি যে আপনারা আন্দোলন বাদ দিয়ে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষা করুন। বাস্তবে যদি আসিফ নজরুল সেটা বলতেনও তাহলেও তেমন কিছু আসতে যেত না, কারণ ততক্ষণে এমনকি গণভবন পর্যন্ত ছাত্র জনতার দখলে চলে গিয়েছিল।
বিজয়ের খবর আগেই জেনে যাওয়াটা সমস্যা না, কিন্তু সমস্যা হলো আসিফ নজরুল সবাইকে আন্দোলনের কেন্দ্রবিন্দু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে না বলে ক্যান্টনমেন্টের সুখবরের অপেক্ষায় থাকতে বলেন। ইলিয়াস হোসেনের মতে সেদিন আসিফ নজরুল লাইভ করেছিলেন, তিনি জনগণকে আন্দোলনে না নেমে বরং ক্যান্টনমেন্টের ইশারার অপেক্ষায় থাকার জন্য বলেছিলেন। বাস্তবতা হচ্ছে সেদিন নিউজ দেখুন, সেদিন নিউজে এটা পরিষ্কার যে সেনাবাহিনী জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, এটা শোনার পরে জনগণ বরং আরও উৎসাহিত হয় এবং আরও বেশি পরিমাণে মানুষ সেদিন রাস্তায় নেমে আসে। রাজধানীর বিভিন্ন স্থান থেকে গণমিছিল নিয়ে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। যখন থেকেই সেনাপ্রধানের ভাষণের কথাটি মানুষ জানতে পেরেছে, তখনই কিন্তু দেখেছি মানুষের মধ্যে এক ধরনের বিস্ফোরণ, যে যেখানে ছিল সেখান থেকে ছুটে এসেছে, সবাই যে যার মতো করে ঘর থেকে বেরিয়ে এসেছেন, জাতীয় পতাকা হাতে নিয়ে মানুষ বেরিয়ে এসেছেন। অর্থাৎ সেনাবাহিনীর সুখবরের অপেক্ষায় থাকার কথা বলে জনগণকে বাসা আটকে রাখা হয়নি, বরং সেনাবাহিনী প্রধান ঘোষণা দিবেন এই কথা শুনে আরো বেশি পরিমাণ মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল। নেতাদের সরলতাকে কাজে লাগিয়ে আসিফ নজরুল নাহিদ আসিফদেরকে সেনাপ্রধানের কাছে আসতে বলেন। নাহিদ, আসিফ, মাহফুজরা সেনাপ্রধানের কাছে যাবার আগে আসিফ নজরুলের প্রধান উপদেষ্টা হবার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। সমন্বয়কেরা পৌঁছানোর পর সেনাপ্রধান তাদেরকে জানায় আসিফ নজরুল হচ্ছেন প্রধান উপদেষ্টা। ইলিয়াস হোসেন ঘটনাটা এমনভাবে বর্ণনা করছেন যেন সেনাবাহিনীর প্রধান এবং আসিফ নজরুল ক্যান্টনমেন্টে বসেই সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং ওনারা দুইজন মিলেই সিদ্ধান্ত নিচ্ছেন যে সরকার কে হবে, কে কোথায় থাকবে। বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সব রাজনৈতিক দল এবং সুশীল সমাজের কিছু অংশ, যেখানে আসিফ নজরুল নিজে উপস্থিত ছিলেন, তাদেরকে নিয়ে সেনাবাহিনীর প্রধান যখন বসেন তখন আসলে পরবর্তী সরকার কিরকম হবে সেটা নিয়ে আলোচনা হয়, যেটার ঘটনা আমরা পরবর্তীতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, মেইনস্ট্রিম মিডিয়াতে এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন এমন ব্যক্তিদের ভাষ্যতে আমরা শুনতে পেয়েছি। এই মুহূর্তে রয়েছে যে জাহাঙ্গীর গেটে ক্যান্টনমেন্টের যে মূল ফটক, সেই ফটক থেকে দেখছেন যে বের হচ্ছে, এখানে সেনা প্রধান বের হচ্ছেন। সেনা প্রধানের সাথে যে রাজনৈতিক যে ব্যক্তিবর্গ ছিল, যে রাজনৈতিক দলগুলোকে ডেকেছিল, তারা সকলেই বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দেখতে পাচ্ছেন যে একে একে গাড়ির বহর চলে যাচ্ছে। প্রথমে এখানে আসিফ নজরুল ছিলেন, এখানে ছিলেন জুনায়েদ সাকি, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মাহমুদুর রহমান আছে। এবং সেই বৈঠকে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি সর্বদলীয় সরকার করার প্রস্তাব দেওয়া হলেও বিএনপি তাতে আপত্তি করে এবং বিএনপি জানায় যে তারা কোনো অনির্বাচিত সরকারের অংশ হবে না। এবং সেই আলোচনা অনুষ্ঠানে জামাত ইসলামের প্রধান তিনি আর্মিকে জানান যে যেহেতু এই আন্দোলনটা সম্পূর্ণ ছাত্ররা করেছে, সুতরাং ওনারা চান ছাত্ররাই নির্ধারণ করুক যে পরবর্তী সরকার আসলে কারা গঠন করবে। সুতরাং এখানে যে বলা হচ্ছে যে আসিফ নজরুল আগেই নিজেকে প্রধান উপদেষ্টা করে ফেলেছেন এবং আর্মি এইভাবে করে ছাত্রদেরকে ডেকে নিয়ে সেটা জানিয়েছেন, এটা সম্পূর্ণই ইলিয়াস হোসেনের মন গড়া গল্প। এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ, এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে, এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা, ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাস্তবতা হচ্ছে সেখানে বাংলাদেশের প্রধান সব রাজনৈতিক দলগুলো বড় বড় নেতারাই উপস্থিত ছিলেন এবং সেখানেই আসলে এই বিষয় নিয়ে আলোচনা হয়। ডক্টর আসিফ নজরুলের পক্ষে এককভাবে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া আসলে সম্ভব ছিল না। কিন্তু ছাত্ররা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা বানানোর দাবি করলে আসিফ নজরুল তাদেরকে জানায় ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি নয়। কিন্তু ছাত্র নেতাদের সাথে ইউনূসের আগে থেকে যোগাযোগ ছিল, যে কারণেই সেনাপ্রধানকে ছাত্ররা জানায় আমরা ডক্টর ইউনূসের সাথে একান্তে কথা বলতে চাই। ছাত্ররা ডক্টর ইউনূসকে ফোন করলে তিনি জানান প্রধান উপদেষ্টা হতে চান না সেনাবাহিনী কিংবা আসিফ নজরুলের কাছে তার এরকম কোনো বার্তা তিনি দেননি। এরপর ছাত্র নেতাদের দাবির মুখে ইউনূসকে প্রধান উপদেষ্টা বানাতে বাধ্য হয় সেনাবাহিনী। নজরুল যদি ছাত্রদেরকে বাইপাস করে সব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে থাকেন, তাহলে সবচেয়ে বেশি প্রতিবাদ আসার কথা কোথা থেকে? ছাত্রদের কাছ থেকে। এবং এই ছাত্রদের 3 জন প্রতিনিধি কিন্তু উপদেষ্টা পরিষদে আছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই 3 জন কেউই কিন্তু এখনো পর্যন্ত আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে কোনো অভিযোগই করেননি। কিন্তু সেই আমেরিকায় বসে
ইলিয়াস হোসেন সাহেব সবকিছু জেনে যাচ্ছেন এবং তিনি এটা নিয়ে সবচেয়ে বেশি ভোকাল। ব্যাপারটা কিন্তু খুবই অদ্ভুত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা 5 তারিখের পর থেকে দেশে নানাভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যেটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা সামরিক অভিযান চালানো যায়। এই দাঙ্গা বাঁধাতে ভারতীয় গোয়েন্দারা আওয়ামী লীগ, হিন্দু এবং ইসকনকে কিভাবে ব্যবহার করছে সেই পরিকল্পনার ছক এখন বাংলাদেশি গোয়েন্দাদের হাতে। একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। এই লাইনটা আবার শুনুন। একটি গোয়েন্দা সংস্থা থেকে যেসব তথ্য আমার কাছে পৌঁছেছে তা রীতিমতো এই দেশের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশের সবগুলো গোয়েন্দা সংস্থা রাষ্ট্রপ্রধানকে রিপোর্ট করার কথা, কিন্তু একটা গোয়েন্দা সংস্থা রাষ্ট্রপ্রধানকে রিপোর্ট না করে সেই রিপোর্ট তারা ইলিয়াস হোসেনকে জানাচ্ছেন, যেন ইলিয়াস হোসেন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে সেটা বাংলাদেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে পৌঁছে দেন। এইটা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যতটুকু না ভয়ঙ্কর, তার চেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ইলিয়াস হোসেনের মধ্যে যদি বাস্তবে তাকে জানিয়ে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর, যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের কাছে রিপোর্ট না করে তারা ইলিয়াস হোসেনকে রিপোর্ট করছে। আলোচকদের একজন বলছিলেন, সাবেক এবং বর্তমান পুলিশের সমন্বয়ে 1700 অস্ত্রধারী গ্যারিলা প্রস্তুত করা হয়েছে 30 নভেম্বরের জন্য। সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট 10টি বিভাগে বিভক্ত করা হয়েছে, যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে, যাদের সবাই দেশেই অবস্থান করছেন। এই নিউজটা যে আওয়ামী লীগের একটা প্রোপাগান্ডামূলক পেজ থেকে পাওয়ায় পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে, কারণ আর্মিতে সহকারী মেজর বলে কোনো পোস্ট নেই। ইলিয়াস হোসেন সাহেব এত বড় একজন সাংবাদিক, অথচ এই সিম্পল জিনিসটা উনি জানেন না। আর এই দুর্ধর্ষ বাহিনী সেনানায়ক বানানো হয়েছে কাকে দেখেন? 80 বছর বয়স্ক এক পায়ে কবরে চলে যাওয়া জেডাই খান পান্না। মানে সিরিয়াসলি ইলিয়াস হোসেনের মতো একজন সাংবাদিক এইসব গার্বেজও বিশ্বাস করে এবং সেগুলো আমাদেরকে খেতে বলে। আমলারাও তাদের পক্ষে মাঠে নামবে বলে স্বীকার করেন গেরিলা আক্রমণের পরিকল্পনাকারী জেডাই খান পান্না। আসিফ নজরুল্লাহ অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে, অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারীর পদে ফিরিয়ে আনতে হবে। বাস্তবতা হলো মাহফুজ আলমকে প্রধান উপদেষ্টার কাছ থেকে সরানো হয়নি, বরং তাকে একজন সহকারী পোস্ট থেকে পূর্ণাঙ্গ উপদেষ্টার মর্যাদা দেওয়া হয়েছে। মিস্টার ইলিয়াস হোসেনের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য ছিল যে ডক্টর আসিফ নজরুল যে একজন রয়্যাল এজেন্ট সেটা প্রমাণ করা, কিন্তু উনি ওনার এন্টায়ার ভিডিওতে কোথাও এমন কোনো এভিডেন্স শো করেননি যেটাতে প্রমাণ হয় যে ডক্টর আসিফ নজরুল একজন রয়্যাল এজেন্ট। যেমন উনি যে রয়ের সাথে আসিফ নজরুলের মিটিংয়ের কথা বলেছেন, সেখানকার কোনো ভিডিও, অডিও অথবা কোনো ছবি উনি কিছুই প্রেজেন্ট করতে পারেননি। ভিডিওটি যদিও আসিফ নজরুলকে কেন্দ্র করে, তারপরেও ইলিয়াস সাহেব এখানে আমাদেরকে প্রচুর ইনফরমেশন ফিডিং করেছেন, প্রচুর আননেসেসারি স্টোরি এখানে নিয়ে এসেছেন। যেমন শেখ হাসিনাকে যে বিমানটা ইন্ডিয়া নিয়ে যায় সে বিমানটার পাইলট কয়জন ছিল, আসিফ নজরুলের সাথে রয়ের সে গোপন মিটিংয়ে 16 জন ইন্ডিয়ান এজেন্ট ছিল। শেখ হাসিনাকে যখন সেনাবাহিনীর প্রধান দেখা করতে যান ঠিক 9টার সময়, 9:30টার সময় শেখ হাসিনার সাথে কী কথা হয়, ঠিক 10টার সময় কী কথা হয়, অর্থাৎ উনি খুব স্পেসিফিক অনেকগুলো ডাটা আমাদেরকে দিয়েছেন আননেসেসারি কতগুলো স্টোরি বলার জন্য, যেগুলো আমাদের জন্য খুব একটা জরুরি ছিল না, কারণ আমরা নিজেরা জানি যে শেখ হাসিনা কখন পালিয়েছে, কীভাবে পালিয়েছে। অথচ যেই জিনিসটা আমাদের খুবই জরুরি ছিল, যেমন আসিফ নজরুল একজন রয়্যাল এজেন্ট এবং সে রয়্যাল এজেন্টটা বাস্তবায়ন করছে, সেখানে আমাদের স্পেসিফিক ডাটার প্রয়োজন ছিল, কিন্তু সেই সংক্রান্ত কোনো স্পেসিফিক ডাটা উনি আমাদেরকে দেননি। তাহলে যে গাল গল্পগুলো করার জন্য উনি এত স্পেসিফিক, এত মিটিকুলাসলি টাইম স্ট্যাম্প এবং এত মিটিকুলাসলি উনি নাম্বার, কতজন, কখন, কোথায়, কার সাথে কথা হয়েছে সেগুলো বলেছেন, তাহলে উনি কেন আসিফ নজরুলের রয়্যাল এজেন্ট হওয়ার ব্যাপারে ইনফরমেশনে কেন উনি এত স্পেসিফিক কিছু বলতে পারলেন না? আসিফ নজরুল রয়্যাল এজেন্ট হয়ে থাকে, নিশ্চয়ই আসিফ নজরুল কয়েকবার ভারতে গিয়েছে, সেখানে সে র থেকে ট্রেন্ড আপ হয়েছে, তাহলে কেন আসিফ নজরুলের ভারতে যাওয়ার ডেটা উনি পরিবেশন করলেন না? এখানে ইলিয়াস আসিফ নজরুলকে রয়্যাল এজেন্ট প্রমাণ করার জন্য উনি আননেসেসারি যে ইনফরমেশনগুলো একত্র করেছেন, এই ইনফরমেশনগুলো কিন্তু উনি আননেসেসারি দেননি। উনি খুবই পরিকল্পিতভাবে এই ইনফরমেশনগুলো আমাদেরকে দিয়েছেন এবং সেই ইনফরমেশনগুলো দেওয়ার ক্ষেত্রে উনি স্পেসিফিক টাইমগুলো প্রেজেন্ট করেছেন। খেয়াল করুন, উনি বলেছেন যে 9 জন পাইলট শেখ হাসিনা বিমানটা উড়িয়ে নিয়ে যায় এবং এক পর্যায়ে উনি বলেছেন সেই পাইলটদের একজনের সাথে তার কথা হয়েছে। আবার উনি বলেছেন যে
15 জন এজেন্ট আসিফ নজরুলের সাথে দেখা করেছে। আবার উনি বলছেন যে ঠিক 9টার সময় শেখ হাসিনার সাথে বাহিনীগুলোর প্রধান এই কথা হয়, ঠিক 9:30টার সময় বাহিনীগুলোর প্রধানের সাথে এই কথা হয়, ঠিক 10টায় বাহিনীর প্রধান শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন, ঠিক 10:15-তে বিমানটা উড়ে যায়। এই ইনফরমেশনগুলো উনি কেন দিচ্ছেন? যেন দর্শকের মনে এরকম একটা ধারণা ওনার ব্যাপারে তৈরি হয় যে এই ভদ্রলোক প্রচণ্ড মেটিকুলাস এবং উনি একেবারে পুঙ্খানুপুঙ্খ ইনফরমেশন ছাড়া কোনো কথা বলেন না। ফলে এতগুলো ইনফরমেশন ফিট করার পর যখন মানুষের মনে উনি একটা আস্থা তৈরি করে ফেলেন যে এই ভদ্রলোক হচ্ছে তথ্য ছাড়া এবং রেফারেন্স ছাড়া কোনো কথা বলেন না, ঠিক তখনই উনি দেখবেন যে আসিফ নজরুল সম্পর্কে অনর্গল বলে যাচ্ছেন এমন সব ইনফরমেশন যেগুলোর কোনো রেফারেন্স উনি দিচ্ছেন না। কিন্তু অলরেডি যেহেতু দর্শক ওনার প্রিভিয়াস সেই গল্পগুলোর বা স্টোরিজগুলোর প্রত্যেকটা রেফারেন্স পেয়ে গেছে, ফলে দর্শকের মনেও ওনার ব্যাপারে একটা আস্থা তৈরি হয়ে যায় যে নিশ্চিত এই ভদ্রলোক কোনো ইনফরমেশন ছাড়া, কোনো সোর্স ছাড়া কথা বলছেন না। এটাই হচ্ছে ইলিয়াস সাহেবের সেই নাম্বার গেম, যেই নাম্বার গেমটা ইলিয়াস সাহেব এই ভিডিওতে খেলেছেন। কিন্তু ইলিয়াস সাহেবের যে কাজটা করা উচিত ছিল, যে আসিফ নজরুল যদি বাস্তবেই রয়্যাল এজেন্ট হয়ে থাকে, তাহলে ইলিয়াস সাহেবের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে এই সংক্রান্ত স্পেসিফিক ইনফরমেশন, দলিল, অডিও, ভিডিও, আসিফ নজরুলের ভারতে যাওয়া আসা, ভারতের গোয়েন্দাদের সাথে দেখা করা, অথবা এরকম প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার নিয়ে আসা যারা ক্রেডিবল এবং যারা নিজের চোখে দেখেছে যে আসিফ নজরুল এই কাজ করেছে। তো এটা ছিল ইলিয়াস হোসেনের করা আসিফ নজরুল সম্পর্কে প্রথম ভিডিওর আমার অ্যানালাইসিস। ইলিয়াস হোসেন আরও একটি ভিডিও তৈরি করেছেন আসিফ নজরুল সম্পর্কে, আমি সামনে সেই ভিডিওটাও অ্যানালাইসিস করে আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম।